আমাদের ভারতবর্ষের ইতিহাসের অন্যতম যুগান্তকারী অধ্যায়ের নাম পলাশীর যুদ্ধ। যখন আমরা এই বাঙালিরা বিভিন্ন সময়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি বলে গর্ব করি, এই আমরাই স্বার্থান্বেষী হয়ে টাকার লোভে নিজের দেশটাকে বিদেশি শক্তির হাতে বিক্রি করে দিয়েছিলাম। এই ঘটনা নিয়ে সিকান্দার আবু জাফর রচনা করেছেন সিরাজউদ্দৌলা নাটকটি, যার প্রধান চরিত্র বাংলার শেষ স্বাধীন নবাব মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা মূলত ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন তার নানা আলীবর্দী খাঁর কাছ থেকে। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, ছিল 3জন কন্যা সন্তান। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তান না থাকায় কে হবে তার উত্তরাধিকার, এটা নিয়ে অনেকের মনেই ভীষণ লোভ ছিল, যার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শওকত জং, যিনি আলীবর্দী খাঁর মেজ মেয়ে মাইমুনা বেগমের একমাত্র সন্তান, এবং তাকে সমর্থন করে তার বড় মেয়ে ঘসেটি বেগম। আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন মীর জাফর আলী খান, যিনি আলীবর্দী খাঁর সৎ বোনের স্বামী। এই মীর জাফর আলী খানও সিংহাসনের প্রতি ছিলেন ভীষণ লোভী, কিন্তু আলীবর্দী খাঁর প্রিয় পাত্র ছিল তার ছোট মেয়ে আমিনা বেগমের বড় সন্তান সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে আলীবর্দী খাঁ সিদ্ধান্ত নেন যে তাকেই তিনি উত্তরাধিকার করে যাবেন, এবং তার মৃত্যুর পর মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। তো ওই যেহেতু সিংহাসনে আরও প্রতিদ্বন্দ্বী ছিল, স্বাভাবিকভাবেই সিরাজউদ্দৌলার সাথে অনেক মানুষের শত্রুতা তৈরি হয়ে থাকে প্রাসাদে। আর তাছাড়া ইংরেজ প্রতিপক্ষ তো আছেই। এই ইংরেজদের সাথে আবার সিরাজউদ্দৌলার সম্পর্ক ভালো ছিল না, যদিও তার নানা আলীবর্দী খাঁ বাণিজ্যের অনুমতি দিয়ে গিয়েছিলেন ওই অঞ্চলে, কিন্তু সিরাজউদ্দৌলা মূলত 3টা কারণে ইংরেজদের বিরুদ্ধে ক্ষেপে যান এবং যুদ্ধ ঘোষণা করেন। এই কারণ 3টি মনে রাখতে হবে। প্রথমত, চুক্তি অনুযায়ী শুধু বাণিজ্যের অনুমতি থাকলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গে অস্ত্র আমদানি করতে থাকে, অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। তো এটা তো এক ধরনের হুমকি যে তারা যে কোনো মুহূর্তে দেশে হামলা করতে পারে। এই জিনিসটা নবাব সিরাজউদ্দৌলা মানতে পারেনি। দ্বিতীয়ত, এই বাণিজ্যের নামে তারা ক্ষমতার অপব্যবহার করতে থাকে। ওই বিভিন্ন গ্রামে যেখানে তারা বাণিজ্য করত, ব্যবসা করত, দেখা যেত যে যে জিনিসগুলোতে তাদের লাভ বেশি, সেখানে কৃষকরা ওই জিনিসটা উৎপাদন করতে না চাইলেও তারা জোর করে উৎপাদন করিয়ে নিত। বিনিময়ে কৃষকদের লাভ হতো না, কিন্তু তারা উচ্চ লাভ অর্জন করত। যেমন নীল চাষ করাতো, লবণ চাষ করাতো। এই পণ্যগুলো কৃষকদের লাভ হতো না বলে কৃষকরা উৎপাদন করতে চাইতেন না, কিন্তু তারা অত্যাচার করে এই কাজগুলো আদায় করে নিতেন। আর তৃতীয় কারণটা ছিল, ওই সিরাজউদ্দৌলার দরবারে কিছু বিদ্রোহী ছিল, বিশ্বাসঘাতক ছিল, যারা দুর্নীতির অভিযোগে বিতাড়িত হয়েছিলেন দরবার থেকে। তাদের মধ্যে একজন ছিল কৃষ্ণদাস। তো এই কৃষ্ণদাসের মতো বিদ্রোহীদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আশ্রয় প্রদান করে। এই বিষয়গুলো নবাব সিরাজউদ্দৌলা একেবারেই মানতে পারেননি, এবং এই কারণেই তিনি ইংরেজদের প্রতি বিক্ষুব্ধ হয়ে যান এবং যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ নিয়েই নাটকটি শুরু হয়েছে। নাটকের আলোচনায় যাওয়ার আগে আমরা নাটকের যে চরিত্রগুলো আছে তার পরিচয় জেনে নেব সংক্ষেপে, কারণ নাটকের চরিত্রের পরিচয় জানা থাকলে কাহিনী বুঝতে সুবিধা হবে। এই সিরাজউদ্দৌলা নাটকের যত চরিত্র আছে অধিকাংশই নেতিবাচক চরিত্র বা সিরাজউদ্দৌলার বিপক্ষ শক্তি। বিপক্ষের চরিত্রগুলোই আগে আলোচনা করি। প্রথমেই আছে ক্লেটন, যে ইংরেজ দলের ক্যাপ্টেন, এবং ওয়ালি খান, যে মূলত বাঙালি কিন্তু টাকার জন্য সে ইংরেজ পক্ষের যোদ্ধা হয়ে কাজ করছিল। এই ক্লেটন এবং ওয়ালি খান দুজনই খুব সংক্ষিপ্ত সময়ের জন্য নাটকে উপস্থিত থাকবে, কেবল প্রথম দৃশ্যে। এরপর আছে হলওয়েল, যে পেশায় মূলত ডাক্তার ছিল, কিন্তু তার মধ্যে জনসেবামূলক কোনো বিষয়ই ছিল না। সে ভীষণ অসৎ এবং মিথ্যাবাদী একজন লোক ছিল। উমিচাঁদ ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই নাটকের জন্য। সে ধূর্ত, লোভী এবং সুযোগ সন্ধানী। যখন যে দলের তার সুযোগ সে বুঝে নিতে পারত, সেই দলের হয়েই কাজ করত। তবে মূলত সে সিরাজউদ্দৌলার বিপক্ষেই গুপ্তচর হিসেবে কাজ করেছে। মানিকচাঁদ যদিও নবাব সৈন্যের অধিনায়ক ছিল, কিন্তু পরে সে টাকার লোভেই হোক আর স্বার্থের লোভেই হোক, যে কারণেই হোক, সে ইংরেজদের পক্ষে চলে যায়। ওয়াটসন ইংরেজ নৌবাহিনীর প্রধান, আর ওয়ার্স নবাব দরবারে ইংরেজদের প্রতিনিধি। এই দুজন মানুষ কিন্তু আলাদা, যদিও নাম প্রায় একই রকম। দুজনই মোটামুটি একই রকম চরিত্র, আদর্শহীন, নীতিহীন এবং মিথ্যাচারী। বিশেষ করে ওয়ার্স, যার দায়িত্ব ছিল নবাবের দরবারে প্রতিনিধি হিসেবে কাজ করা, কিন্তু সে তার চেয়ে বেশি গুপ্তচর হিসেবে কাজ করেছে। হ্যারি, মার্টিন, কিলপ্যাট্রিক এরা ইংরেজ দলের লোক এবং
খুব বেশি ভূমিকা নেই তাদের। খসেটি বেগম, যে ছিল সিরাজের খালা এবং অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী। এই খসেটি বেগমের মূল নাম ছিল মেহেরুন্নেসা। মীর জাফর সম্পর্কে আগেই বলেছি, সে ছিল ক্ষমতা লিপ্সু এবং আলীবর্দী খানকে হত্যার ষড়যন্ত্র সহ বিভিন্ন রকম দুর্নীতিতে তিনি অনেকবার অভিযুক্ত হয়েছেন এবং বারবার সিরাজউদ্দৌলা তাকে ক্ষমা করে দিয়েছে। তিনিই ছিলেন মূলত পলাশীর যুদ্ধের সেনাপতি এবং যার জন্যই পলাশীর যুদ্ধে বাঙালির পরাজয় হয়েছে। রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠ এরা নবাবের দরবারে বিভিন্ন পদবিতে কাজ করেছে এবং সকলেরই প্রায় একই রকম চরিত্র, সকলেই স্বার্থপর এবং অর্থলোলুপ। মিরন ছিল মীর জাফরের পুত্র, যে ভীষণ নিষ্ঠুর এবং দুশ্চরিত্র একজন লোক। আর ক্লাইভ, যে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিল, ভীষণ ধূর্ত, সাহসী এবং কৌশলী। এই ক্লাইভ ছোটবেলায় এতটাই বদমাশ ছিল যে তার বাবা মা বিরক্ত হয়ে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে দেন এবং এখানে এসেও সে একই রকম বদমাইশি করতে থাকে। মোহাম্মদী বেগ সিরাজের খুনি, ভীষণ রকম অকৃতজ্ঞ, কারণ তাকে সিরাজউদ্দৌলার বাবা রাস্তা থেকে তুলে এনে নিজে মানুষ করেছে। এই মোহাম্মদী বেগই সিরাজকে খুন করে। এত সব নেগেটিভ চরিত্রের ভিড়ে কিছু পজিটিভ চরিত্রও আছে, তার মধ্যে অন্যতম মীর মর্দান এবং মোহনলাল। এরা দুইজনই নবাব সৈন্যের অধিনায়ক এবং বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং ভীষণ ভালো যোদ্ধাও ছিলেন দুইজনই। লুৎফা বা লুৎফুন্নেসা নবাবের স্ত্রী, স্বাভাবিকভাবেই ভালো মানুষ এবং পতিব্রতা স্ত্রী। আমিনা বেগম নবাবের মা এবং খুব সংক্ষিপ্ত সময়ের জন্য নাটকে উপস্থিত ছিলেন। আর খুব গুরুত্বপূর্ণ একটি পজিটিভ চরিত্র হচ্ছে রাইসুল জুহালা, যার মূল নাম ছিল নারায়ণ সিং। সে রাইসুল জুহালা ছদ্মনামে নবাবের গুপ্তচর হিসেবে কাজ করেছে। এই চরিত্রগুলোর বাইরেও কিছু ছোট ছোট চরিত্র আছে, বিভিন্ন ব্যক্তি হিসেবে তারা উপস্থিত হয়েছে, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে এড়িয়ে যাচ্ছি। তারপরও তোমরা যখন ভালো করে নাটকটি পড়বে তখন দেখতে পারবে। তো আমাদের এই নাটকটি 4টি ভাগে বিভক্ত। প্রতিটি ভাগকে বলা হয় অঙ্ক এবং প্রতিটা অঙ্কের মধ্যে আবার কয়েকটি দৃশ্য আছে। 4টি অঙ্কের প্রথম 2টি অঙ্কে 3টি করে দৃশ্য রয়েছে এবং তৃতীয় অঙ্কে 4টি দৃশ্য এবং শেষের অঙ্কে 2টি দৃশ্য, অর্থাৎ অঙ্ক মোট 4টি আর দৃশ্য রয়েছে মোট 12টি। এই 12টি দৃশ্য নিয়ে আমাদের সিরাজউদ্দৌলা নাটকটি রচিত হয়েছে। এর সময়কালটা কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে। প্রথম দৃশ্য শুরু হয়েছে 1756 সালের 19 জুন এবং শেষ দৃশ্যের সময়কালটা হচ্ছে 1757 সালের 2রা জুলাই। এই যে 1 বছরেরও কিছু বেশি সময় ধরে নাটকের সময়কালটা চলেছে। এবং প্রথম দৃশ্যে আমরা দেখতে পারবো ওই যে নবাব যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে এবং স্থানটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, যেখানে ক্লেটন এবং ওয়ালি খানের আলাপচারিতায় জানা যাচ্ছে যে যুদ্ধের অবস্থা খুব একটা ভালো না। নবাবের সৈন্যরা ইংরেজদের অনেকটাই পরাস্ত করে ফেলেছে এবং পরাজয় অতি আসন্ন। এই প্রথম দৃশ্যেই যুদ্ধের কারণ সম্পর্কে, ওই যে 3টি কারণ আগেই বলেছি কেন নবাব তাদের প্রতি ক্ষুব্ধ ছিলেন, সেই কারণগুলো বর্ণনা করা হয়েছে। এবং এই প্রথম দৃশ্যের শেষে নবাবের আগমন ঘটে এবং নবাব তার ক্ষোভ প্রকাশ করে। এর মধ্যেই আবার ইংরেজ সৈন্য যারা ছিল তারা পালিয়ে গেছে, মোটামুটি সবাই পালিয়ে গেছে, যার মধ্যে হলোওয়েল, ওয়ার্স এবং কয়েট ছিল এবং তারা পালিয়ে যাবার পথেই তাদেরকে আবার বন্দিও করা হয়। দ্বিতীয় দৃশ্যটা 1756 সালের 3 জুলাই। এটা একটা জাহাজের দৃশ্য যেখানে ইংরেজরা আশ্রয় নিয়েছে, পালিয়ে আছে আর কি। এখানে আবার দেখা যায় যে ওই যে হলোওয়েল এবং ওয়ার্স যাদেরকে আগের দৃশ্যে বন্দি করা হয়েছিল তাদেরকে নবাব ছেড়ে দিয়েছে। তারা ক্ষমা চেয়েছে এবং নবাব বিশ্বাস করে তাদেরকে ছেড়ে দিয়েছে। এইখানে একটা জিনিস না বললেই না, এই নবাব সিরাজউদ্দৌলার মধ্যে একটা বিষয় ছিল, যিনি মানুষকে অনেকবার ক্ষমা করতেন। বারবার ভুল করার পরেও ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিতেন। তার ভিতরে দয়া দাক্ষিণ্য বেশি ছিল বলেই হয়তো এটা করেছেন, কিন্তু এটা কিন্তু একদিক থেকে পলাশীর যুদ্ধের পরাজয়কে ত্বরান্বিত করেছে। তিনি বুঝতে পারতেন যে এই লোকটা বিশ্বাসঘাতকতা করতে পারে, তারপরও তার প্রতি তিনি করুণা দেখিয়েছেন। তো হলোওয়েল এবং ওয়ার্স মুক্ত হয়ে তারা জাহাজে শলা পরামর্শে অংশগ্রহণ করে, ষড়যন্ত্র করতে থাকে আবার কিভাবে কি করা যায়। এর মধ্যে উমিচাঁদের বার্তা আসে যে মানিক চাঁদ ইংরেজদের সমর্থন করছে। তো এইখানে বাঙালি কর্মচারীদের অসততার পরিচয় পাওয়া যায়, যে মানিক চাঁদকে কিছুটা টাকা দিতে হয়েছে এই সমর্থন পাওয়ার জন্য। মানিক চাঁদের সাথে সাথে ইংরেজদের আলাপচারিতায় মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ সবারই নাম আসে, যে তারাও কি
একই পরিমাণ অসৎ এবং লোভী, সবাই শুধু টাকা চায়। গ্রীষ্মের শেষ পর্যায়ে কোম্পানি জাহাজের আগমনের সংবাদ আসে, অর্থাৎ তারা বুঝতে পারে যে তাদের জন্য সাহায্য পাঠানো হয়েছে, অস্ত্র, খাবার, এই সব সাহায্য দিয়ে তাদেরকে আবার পুনরুদ্ধার করা হচ্ছে। এই ঘটনার কয়েক মাস পরের একটি দৃশ্য নিয়ে রচিত হয়েছে তৃতীয় দৃশ্য, অর্থাৎ 10 অক্টোবর। এটির স্থান আবার ঘসেটি বেগমের বাড়ি। সেখানে জলসা হচ্ছে এবং জলসায় শুধু নাচ গানই হচ্ছে না, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রও চলছে এবং ভাগ বাটোয়ারার একটা ইঙ্গিত আছে যে কে কত টাকা পাবে, এরকম কিছু আলোচনার মধ্যে এক পর্যায়ে সিরাজউদ্দৌলা উপস্থিত হয়। তো তার কথা শুনে বোঝা যায় যে তিনি বেশ বিরক্ত যে দরবারের অর্থ অপচয় করে এভাবে জলসা হচ্ছে, এবং আসলে যে জলসার আড়ালে ষড়যন্ত্র হচ্ছে এটাও তিনি বুঝতে পারতেন, এবং এই ষড়যন্ত্রে তার নিজের খালাও অংশ নিচ্ছে, এটাই নবাব বেশ ব্যথিত হতেন এবং তিনি তার খালা ঘসেটি বেগমকে একরকম জোর করেই ওখান থেকে নিয়ে যান। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দেখা যায় স্থানকালটা 1757 সালের 10 মার্চ এবং এটা নবাব সিরাজউদ্দৌলার দরবার, যেখানে কিছু জরুরি বিষয়ে মীমাংসার জন্য সভা চলছিল। এই সভায় উপস্থিত থাকে একজন হতদরিদ্র ব্যক্তি, যাকে ইংরেজরা মারাত্মক অত্যাচার করেছে এবং তার পরিবারের উপরও পাশবিক অত্যাচার করেছে। কারণটা কি? কারণ হচ্ছে সে লবণ চাষ করতে চায়নি, কিন্তু তাকে লবণ চাষ করতেই হবে, কারণ এটাতে ইংরেজদের লাভ বেশি। তো এই কারণে ওয়াটসের কাছে জবাবদিহিতা চান নবাব, এবং ইংরেজদের ঔদ্ধত্য এবং সন্ধিভঙ্গের প্রতি তিনি ভীষণ বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা সকল কর্মচারীদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে তারা কেউ আর বিশ্বাসভঙ্গ করবে না, তারা সবাই নবাবের সাথে কাজ করবে এবং দেশের জন্য কাজ করবে, এবং এখানে তারা পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে শপথ গ্রহণ করে। দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য এবং তৃতীয় দৃশ্য দুটার বিষয়বস্তু মূলত একই, দুটাতেই ভীষণ ষড়যন্ত্র চলছে, যদিও স্থান আলাদা। প্রথমটা থাকে মীর জাফরের বাড়ি এবং পরেরটা হচ্ছে মিরনের আবাস, অর্থাৎ মীর জাফরের ছেলে। মিরনের আবাসে আবার বোঝা যায় যে সে যে বেশ আমোদ প্রিয়, নারী প্রিয়, এই জিনিসটার ইঙ্গিত দেওয়া হয়েছে মিরনের জলসায়। তো জলসা হোক বা মীর জাফরের বাড়ি হোক, বিষয়টা হচ্ছে একই, যে সবাই চায় নবাবের পতন, এবং সিরাজউদ্দৌলার পতন হলে সবাই কে কত টাকা পাবে এটা নিয়ে তুমুল বিতর্ক, সবার মনেই ভীষণ উচ্চাসা, এবং সবাই মোটামুটি নিশ্চিত যে একসময় সিরাজউদ্দৌলার পতন ঘটবে এবং তারা তাদের ভাগের অংশটা নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকবে। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দেখা যায় লুৎফুন্নেসার কক্ষ, অর্থাৎ নবাবের স্ত্রীর কক্ষ। এটি 1757 সালের 10 থেকে 21 জুন এর মধ্যে কোনো একদিনের ঘটনা। তো ঘসেটি ক্ষোভ প্রকাশ করতে থাকে লুৎফুন্নেসার কাছে এবং তার শাশুড়ি আমিনা বেগমের কাছে, কারণ তার ক্ষোভটা হচ্ছে তাকে নবাব জোর করে এখানে আটকে রেখেছে, তাকে সকলের সাথে মিশতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা সেখানে আগমন করেন এবং তার সাথে কিছুটা তর্ক হয় ঘসেটির, এবং ঘসেটি বেশ রেগে ওখান থেকে চলে যায়, এবং শেষে দেখা যায় যে সিরাজউদ্দৌলা এই যে চারদিকে এত অসহযোগিতা, এত ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে ভীষণ ক্লান্ত এবং ভীষণ অসহায়। তো তার এই অসহায়ত্ব প্রকাশ পেয়েছে লুৎফার কাছে। দ্বিতীয় দৃশ্যটাও একই সালের 22 জুন, অর্থাৎ যেদিন পলাশীর যুদ্ধ হয় তার আগের রাতে। এখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে সিরাজ, মোহনলাল এবং মীর মর্দানের মধ্যে। তো তাদের আলোচনায় জানা যায় সব দিক থেকেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার শক্তি অনেক বেশি। যেমন ইংরেজদের সৈন্য সংখ্যা যেখানে মাত্র 3000, সেখানে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য আছে 50,000। ইংরেজদের কামান আছে 10টি এবং নবাব সিরাজউদ্দৌলার কামান 50টিরও বেশি। সব দিক থেকেই তার শক্তি অনেক বেশি, কিন্তু তারপরও নবাব সিরাজউদ্দৌলার মনে একটা অশুভ সম্ভাবনা দেখা যায়, কারণ তিনি তো জানেন যে মীর জাফরদের অসহযোগিতা হতে পারে, এবং এমনও হতে পারে মীর জাফররা যুদ্ধে অংশগ্রহণ করলো না, আর যেখানে মীর জাফরই প্রধান সেনাপতি সেখানে সে নিজে যদি তার সৈন্যদের নিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে অবস্থাটা খুবই করুণ হবে। এই জিনিসগুলো অনুধাবন করতে পেরে নবাবের মনটা ভীষণ বিষণ্ণ হয়। তৃতীয় দৃশ্য দেখা যায় 1757 সালের 23 জুন, অর্থাৎ সেই ঐতিহাসিক পলাশীর যুদ্ধ যেদিন সংঘটিত হয়েছে। তো যুদ্ধক্ষেত্রের অবস্থা এখানে বর্ণিত হয়েছে বিভিন্ন ধাপে। দেখা যায় যে আসলেই মীর জাফরদের সৈন্যরা
অংশগ্রহণ করেননি। জগৎছেদ, রাজবল্লভ কেউই সহযোগিতা করেনি। খুব সামান্য সংখ্যক সৈন্য নিয়ে মোহনলাল এবং মীর মর্দান যুদ্ধ করে গেছে। তো এক পর্যায়ে মীর মর্দান মারা যায় এবং নবাবের আরো যত বীর সৈনিক ছিল, বদ্রী আলী খান, এরা সবাই মৃত্যুবরণ করে। তো একসময় মোহনলাল এসে পরাজয়ের সংবাদ জানান এবং তিনি পরামর্শ দেন এখন এখান থেকে নবাবের পালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো হবে। এই দৃশ্যের শেষেই নারায়ণ সিং অর্থাৎ ওই যে রাইসুল জুহালা যে নবাবের গুপ্তচর ছিল তাকে হত্যা করা হয়। চতুর্থ দৃশ্যে দেখা যায় ওই যে নবাব যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মুর্শিদাবাদে আসে এবং সেখানে দরবারে তিনি সভা করছেন এবং সকলের মনেই আতঙ্ক, ওই দরবারে যারা উপস্থিত আছে সবার মনেই আশঙ্কা যে এখন কি হতে যাচ্ছে। নবাব সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেন। এর মধ্যে কয়েকজন টাকা নিয়ে যান যে তারা সৈন্য সংগ্রহ করবে এবং আবারও যুদ্ধে অংশগ্রহণ করবে এবং বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু দুঃখজনকভাবে এই যারা টাকা নিয়ে যায় সৈন্য সংগ্রহের কথা বলে, তারা অধিকাংশই টাকা নিজেদের জন্য নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে মোহনলালের বন্দী হবার সংবাদ আসে। তো মোহনলালই ছিল আসলে সবার শেষ ভরসা। যখন তার বন্দী হওয়ার সংবাদ আসে তখন সবাই একেবারেই ভেঙে পড়ে এবং সবাই দরবার ত্যাগ করে চলে যায় যে এখন আর কোনো ভরসা নেই। যদিও সিরাজউদ্দৌলা অনেক চেষ্টা করে সবাইকে আশ্বস্ত করার, সবাইকে থামানোর, সাহস দেওয়ার, কিন্তু কোনোটাই আর কাজে আসে না। সবাই নবাবকে রেখে চলে যায়। এর মধ্যে লুৎফর প্রবেশ করে এবং নবাবকে পাটনায় যাওয়ার পরামর্শ দেয়, কারণ পাটনায় সিরাজউদ্দৌলার এখনো কিছু ভালো বন্ধু আছে। তো লুৎফা পরামর্শ দেয় পাটনায় গিয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যটি 1757 সালের 29 জুন, যেখানে দেখা যায় যে নতুন দরবার গঠিত হয়েছে এবং মীর জাফর সিংহাসনে আরোহণ করছে। সকলের জন্যই ভীষণ প্রতীক্ষিত দিন, কারণ এবার সবাই তাদের প্রাপ্য বুঝে নেবে। তো যাই হোক, মীর জাফর ক্লাইভের হাত ধরে সিংহাসনে আরোহণ করেন। সকলের ভিতরেই ভীষণ আনন্দ এবং উদযাপনের আভাস। এক পর্যায়ে উমিচাঁদ প্রবেশ করে এবং দেখা যায় যে উমিচাঁদ প্রতারিত হয়েছে সকলের কাছে। তাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল তার ভাগটা সে আর পাচ্ছে না, কারণ তার দলিলটা জাল করা ছিল। তো যাই হোক, উমিচাঁদ পাগলের মতো প্রলাপ বকতে বকতে ওখান থেকে চলে যায় এবং এক সময় ওই যে আগের দৃশ্যে নবাব যে পাটনায় যাচ্ছিল, সেই পাটনায় যাওয়ার পথে তাকে বন্দি করা হয়েছে এরকম একটা খবর আসে। তো মীর জাফর চায় তাকে যেখানে আটক করা হয়েছে তাকে ওখানেই রাখা হোক, কিন্তু ক্লাইভ চায় তাকে এখানে নিয়ে আসা হোক, কারণ ক্লাইভের পরিকল্পনা আরো বিশাল। সে চায় নবাবকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিতে এবং ক্লাইভ ও মিরনের সংলাপের মাধ্যমে এটা জানা যায় যে তারা নবাবকে খুন করার পরিকল্পনা করছে এবং এই খুনটাই বাস্তবায়িত হয় দ্বিতীয় দৃশ্য অর্থাৎ নাটকের শেষ দৃশ্য, যেখানে সময়কালটা আছে 1757 সালের 2রা জুলাই। জাফরাগঞ্জের কয়েদখানায় বন্দি অবস্থায় নবাব সিরাজউদ্দৌলা থাকেন এবং সেখানে মিরন প্রবেশ করেন। তো নবাব বুঝতে পারেন যে খারাপ কিছু একটা সংঘটিত হতে যাচ্ছে, কিন্তু তিনি ঠিক বিশ্বাস করতে পারেন না যে আসলেই কি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং নতুন নবাব মীর জাফর সেই কি আসলে স্বাক্ষর করেছে। তিনি দেখতে চান যে সেই স্বাক্ষরটা আছে কিনা। তো যাই হোক, সেটা তো আর মিরন দেখাতে পারে না, সে চায়ও না তো কিছু দেখাতে, বরং সে মোহাম্মদী বেগকে ডাকে এবং এখানে সিরাজের একটা সংলাপ আছে, মিরন তবু মীর জাফরের পুত্র, কিন্তু তুমি মোহাম্মদী বেগ, তুমি আসছো আমাকে খুন করতে। অর্থাৎ মীর জাফর যে বারবার বিশ্বাসঘাতকতা করেছে এটা মিরনের সাথে যায়, কিন্তু মোহাম্মদী বেগ যাকে সিরাজউদ্দৌলার বাবা নিজের সন্তানের মতো মানুষ করেছে, সেই মোহাম্মদী বেগ সামান্য কিছু টাকার জন্য সিরাজউদ্দৌলাকে খুন করতে এসেছে। তো মোহাম্মদী বেগ খুব একটা সময় নেয় না এই অপকর্ম সংঘটিত করতে। সে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে এবং পরে ছুরি দিয়ে আঘাত করে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করে। নবাব সিরাজউদ্দৌলার সাথে সাথে বাংলার স্বাধীনতাও যেন মৃত্যুবরণ করে। তারপরে দীর্ঘদিন আমরা ছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে এবং যার ফলাফল তো আমরা সবাই জানি, অত্যাচার এবং শোষণের 200 বছর কেটেছে। তো যাই হোক, আজকে সংক্ষিপ্ত কাহিনী পর্যন্তই থাক। ভালো নাম্বার পেতে হলে কিন্তু অবশ্যই নাটকটি পড়তে হবে। অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো জানা প্রয়োজন। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।